স্বাগত সবাইকে, বিজয়ের মাসের শুভেচ্ছা। বিবিএস কেবলস প্রেজেন্স 5 for 15 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম নাহিন। গোড়ালির ইনজুরিতে ভুগছেন সাইফুদ্দিন, এখন আছেন রিহ্যাবে। উইন্ডিজ সিরিজের আগে একদম পোক্ত হয়ে ফিরতে চান টাইগার একাদশে। বলছেন উইন্ডিজ সিরিজে বাংলাদেশই থাকবে আপার হ্যান্ডে। পুরোটা জানুন শামসুল আরিফিনের রিপোর্টে। ভারসাম্য রক্ষার অনুশীলনে মোহাম্মদ সাইফুদ্দিন। ওর জীবনটাই এমন যে ইনজুরির সাথে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে। মাঠের সাথে যতটা না খাতির, ততটাই চোট আর ব্যথার সাথে। ক্রিকেট আর ইনজুরি দুটোর সাথেই কি সমান প্রেম? এটা আসলে অভ্যাস হয়ে গেছে যে 2010 সাল থেকে যখন আমি আন্ডার 15 প্রথম বোর্ডের আন্ডারে কোনো ট্যুর করি, তখনই আমার ব্যাকে প্রবলেম ছিল এবং একটা ফিল্ডিং সিটি ক্লাব মাঠে তখন একটা প্র্যাকটিস ম্যাচ হয়। এখানে ড্রাইভ দিতে গিয়ে আমার এই যে রিস্টে ফ্র্যাকচার, আমি বুঝতে পারি নাই। তো আসলে আমার যাত্রাতে আসলে এভাবে তো কিছু করার নাই, প্রত্যেকটা প্লেয়ার সমান না। যেমন আপনি যদি দেখেন আমাদের রুবেল ভাই, মার্শাল্লাহ, উনি 10 বছর ক্রিকেট ক্যারিয়ার, উনি ইন্টারন্যাশনাল খুব বেশি, কিন্তু উনি ইঞ্জুরি পড়ছে টুকটাক, বাট লং টাইমের জন্য উনি মাঠে বাইরে ছিলেন না। আবার সেই যদি দেখেন মাশরাফি ভাই, উনি আবার অনেক ইঞ্জুরিতে পড়ে আবার কামব্যাক করছে, আবার ইঞ্জুরিতে পড়ছে। নিজের সামর্থ্য কতটুকু সেটা বেশ ভালোভাবে পরিমাপ করতে পারেন এই অলরাউন্ডার। তাই হিসেব নিকেশ করে দিয়েছেন সব উত্তর। তো আমি চাইলে এখন প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক বা যারা বুমরা আছে 140-45-এ পারবো না, কারণ আমরা জাতিগতভাবে অত শক্তিশালী না, প্লাস আমরা উচ্চতা বা গঠনও এরকম না। তো চেষ্টা করি আমি আমার 130, 132, 35 এই পেসের ভিতরে যতটা বেরিয়ে আনা যায়, সেটা নতুন বলে হোক, স্লগে হোক, চেষ্টা করি সবসময়। অনেক সময় সাকসেস হই বা অনেক সময় হই না, বাট আমার চেষ্টা থাকে যেখানে আমাকে ক্যাপ্টেন দায়িত্ব দিবে আমি ভালো করার চেষ্টা করি। বাংলায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। সাইফুদ্দিন ক্যারিবিয়ানদের শক্তি সামর্থ্যের বেশ খোঁজ খবর জানেন। গণমাধ্যম কর্মীদের সাক্ষী রেখেই বলেছেন সীমিত ওভারের ক্রিকেটে টাইগাররা এগিয়ে থাকবে। না, অবশ্যই ওয়ানডেতে যেহেতু আপনারা সবাই কাভার্স করছেন বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ড কাপে বা আমরা ট্রাই নেশন দেশের বাইরে যেটা প্রথমবার মতো জিতলাম, ইভেন আমরা 2018-তে হোম সিরিজ খেললাম, 3 দেখায় আমরা জিতেছি, তাও আবার 3 কন্ডিশনে, বাংলাদেশের কন্ডিশনে, আয়ারল্যান্ডে এবং ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে। তো এটা মনে করে আমি ফেভারিট বললাম। আর টেস্টের বিষয়টা সৌরভ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, উনি এখন জাতীয় দলের ক্যাপ্টেন। তো আমি যেহেতু এখন খেলি না, তো আমার এইসব নিয়ে খুব বেশি আইডিয়াও নেই, বলাটাও আমার জন্য মুশকিল হবে। ছোট ছোট ইনজুরিকে পেছনে ফেলে বড় বড় স্বপ্নের পেছনে ছুটবেন। রাহির সাথে কি সেই গল্প যাই হোক, সাইফুদ্দিন মাশরাফির কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে চলবেন, সেটা তো প্রশ্ন উত্তরেই জানিয়েছেন। শামসুল আরিফিন, অলরাউন্ডার। মাশরাফিকে দলে নেওয়ার ব্যাপারে কি ভাবছে বিসিবি? তাকে কি দলে নিতে চায় না আদৌ চায় না? সব উত্তর খোঁজার চেষ্টা করেছেন দেব চৌধুরী। জানুয়ারিতে উইন্ডিজ বাংলাদেশে আসছে, 2টো টেস্ট, 3টা ওয়ানডে খেলার জন্য। প্যান্ডেমিকের পর ঘরের মাঠে প্রথম সিরিজ। এই সিরিজটা নিয়ে অন্য যে কোনো সময়ের তুলনায়, অন্য যে কোনো সিরিজের তুলনায় একটু বেশি এক্সাইটমেন্ট থাকারই কথা, শুধুমাত্র দর্শকদের মধ্যে না, গণমাধ্যম কর্মী, আমরা যারা আছি, ক্রিকেটার্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সবার মধ্যেই একটু ডিফারেন্ট সর্ট অফ এক্সাইটমেন্ট। এটা আমরা গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি, অনলি বিকজ প্যান্ডেমিকের পর প্রথম হোম ইন্টারন্যাশনাল সিরিজ। খুব স্বাভাবিকভাবেই টেস্ট এবং ওয়ানডেতে যে স্কোয়াডগুলো হবে, সেই স্কোয়াডে কারা থাকবেন, কারা জায়গা পেতে যাচ্ছেন, এগুলো নিয়ে ডেফিনেটলি একটা আলোচনা আছে এবং সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট আছে। এ সব কিছু ছাপিয়েও, সব কিছু পেছনে সরিয়ে রেখেও আরেকটা ব্যাপার নিয়ে তুলনামূলক একটু বেশি আলোচনা চলছে। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে মাশরাফি বিন মুর্তজা থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা সহজ ব্যাপার বলে নিচ্ছি। মাশরাফি বিন মুর্তজা যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, তিনি খুব স্পষ্টভাবেই বলেছিলেন তিনি আরও কিছুদিন ক্রিকেটটা খেলতে চান, ক্রিকেটটা এনজয় করে খেলতে চান, নট নেসেসারি ন্যাশনাল টিমেই খেলতে হবে, ডোমেস্টিক ক্রিকেট তিনি খেলবেন, তিনি আর একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই থাকতে চান। তিনি যদি পারফর্ম করেন, নির্বাচকরা যদি মনে করেন তাকে পিক করবেন ন্যাশনাল টিমে, যদি তিনি পারফর্ম না করতে পারেন, নির্বাচকরা যদি তাকে যথেষ্ট যোগ্য ন্যাশনাল টিমের জন্য মনে না করেন, পিক করবেন না। দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা তার জায়গায় থেকে অ্যাবসোলুটলি ডেড অ্যান্ড ক্লিয়ার। তার জায়গা থেকে কোনো রকম কোনো অসামঞ্জস্য কিংবা কোনো রকম অস্বচ্ছতার কোনো কিছু নেই। তিনি তার জায়গা একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তার সর্বোৎকৃষ্ট প্রমাণ, তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন। নাও ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান। মাশরাফি বিন মুর্তজাকে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হবে কি হবে না? সহজ উত্তর, মাশরাফি বিন মুর্তজা ফিনিক্স পাখির মতো। বয়স হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বয়স অবশ্যই শুধুমাত্র একটা সংখ্যা না, সেটাও সত্যি, এটাও সত্যি। মাশরাফি বিন মুর্তজা পারফরমেন্স দিয়েই
তার বিপক্ষে যত সমালোচনা আছে কিংবা তার এগেনস্টে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর জবাব তিনি দিয়েছেন, হয়তোবা ভবিষ্যতেও দেবেন। বল হাতে পারফরমেন্স দিয়ে অনেক প্রশ্নের উত্তর মাশরাফি বিন মুর্তজা আগেও দিয়েছেন, বঙ্গবন্ধু টি-20 কাপেও দিয়েছেন, এক্সপেক্টেড তিনি হয়তো ভবিষ্যতেও দিবেন। দ্বিতীয় উত্তর বা সবচেয়ে কঠিন উত্তর, মাশরাফি বিন মুর্তজাকে জাতীয় দলে ডাকা হবে না কিংবা বাংলাদেশ ক্রিকেটে তাকে আর বিবেচনা করা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের বিভিন্ন জায়গায় এগুলো আলোচনা হলো, সহজ স্বাভাবিকভাবে এই ব্যাপারগুলো কেউ সামনে আনে না কিংবা সহজভাবে বলতে চায় না। সব কিছুর মধ্যেই একটা ধোঁয়াশা, একটা জল ঘোলা করা কিংবা একজনের জায়গা থেকে আরেকজনের কোর্টে বল ঠেলার যে ব্যাপারটা, এটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়। 3টা উদাহরণ দিচ্ছি। সাম্প্রতিক সময় সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে যখন বললেন, এই তো কিছুদিন আগে, তিনি বললেন যে তাকে তো আমরা বাদ দিইনি, অর্থাৎ তিনি বিবেচনায় আছেন, নাম্বার 1। দ্বিতীয়, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান তিনি বললেন মাশরাফিকে পিক করা না করা নির্বাচকদের দায়িত্ব। নাম্বার 3, নির্বাচকদের একজন বললেন মাশরাফিকে নির্বাচন করাটা শুধুমাত্র নির্বাচকদের হাতে না, এখানে বোর্ডের ব্যাপার আছে। হিসেবটা খুব স্পষ্ট যে একজন আরেকজনের কাছে আস্তে আস্তে বল ঠেলে দিচ্ছেন, অর্থাৎ মাশরাফিকে নেয়ার দায় যেমন কেউ নিতে চাচ্ছে না, মাশরাফিকে টিমে না নেয়ার দায়ও কেউ নিতে যাচ্ছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। কেউ ট্রান্সপারেন্ট না, সহজ করে সহজ কথাটা কেউ বলতে পারছে না, সবার মধ্যে কেমন যেন একটা লুকোচুরির ব্যাপার আছে। কেন থাকবে সেটা? মেক ইট ভেরি সিম্পল। আপনারা যদি বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার আর কোনো কিচ্ছু দেওয়ার নেই, আপনারা ভবিষ্যতের দিকে তাকাবেন। আপনাদের ভবিষ্যৎ বিবেচনায় মাশরাফি বিন মুর্তজা নেই, যদি না থাকে তাহলে কেন তাকে আপনার ওয়ান ডে স্কোয়াডে লাগবেন? মেক ইট স্পেসিফিক। খুব সহজ করে দর্শকদের বলুন, খুব সহজ করে গণমাধ্যমে আপনারা স্টেটমেন্ট দিন, খুব সহজ করে মাশরাফি বিন মুর্তজাকে এই কথাটা বলুন। আপনারা কি মনে হয় মাশরাফি বিন মুর্তজা তাদের রাগ করবেন? আমি তো সেটা বিশ্বাস করি না। তিনি নিজেকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছেন, পারফর্ম করলে ন্যাশনাল টিমে জায়গা পাবেন, নইলে পাবেন না, তিনি এটা বহুত আগেই ক্লিয়ার করেছেন। তাহলে বিসিবির পক্ষ থেকে কেন এই অস্বস্তি? বিসিবি কেন ক্লিয়ার করতে পারছেন না? আবার উল্টো চিন্তায় বিসিবি যদি মনে করে আরও একটা কিছু সময়, সেটা 6 মাস 1 বছর, মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ দলের দরকার রয়েছে, দেন লেট হিম নো। মাশরাফিকে আপনারা পিক করেন, তাকে খেলান, সেটার জন্য তার সঙ্গে আলোচনা করেন, দর্শকদেরও জানান যে না আমরা আরও চাই আরও 1 বছর মাশরাফি বিন মুর্তজা ওয়ান ডে টিমে বাংলাদেশকে সাপোর্ট দিক, তার ছায়ায় থেকে নতুন পেসাররা আরও কিছু শিখুক। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো অংশ থেকেই সুস্পষ্টভাবে এই ইস্যুতে কখনো কোনো কিছু বলা হয়নি, হচ্ছেও না। কেন? দিস ইজ মাই কোশ্চেন, অলরাউন্ডারের কোশ্চেন। কেন কেন এই লুকোছাপা? কেন একটা বিষয় নিয়ে এভাবে একজনের কোর্ট থেকে আরেকজনের কোর্টে বল ঠেলে দেয়া? মাশরাফি বিন মুর্তজাকে ওয়ান ডে টিমে পিক করা হবে কি হবে না, এই ইস্যুতে কেন সবচেয়ে বড় সমালোচনার দায়ভারটা বিসিবি নিজের কাঁধে নিচ্ছে, যেখানে তারা খুব সহজভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে পুরো ব্যাপারটা গণমাধ্যম এবং দর্শকদের সামনে একদম পরিষ্কার করে দিতে পারে? তারা কেন করছে না সেটা আসলে ঠিক আমরা বুঝতে পারছি না। দেব চৌধুরী, অলরাউন্ডার। সময় হয়ে গেছে জাতীয় ক্রিকেট দলে এখন দেশি কোচদের অন্তর্ভুক্ত করা, বলছেন বিসিবির পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বলছেন যে বিদেশি কোচরা প্রায়ই ক্যাম্পে থাকতে পারেন না, সময় দিতে পারেন না ক্রিকেটারদের প্র্যাকটিস করতে হয় একা একা। তাই দেশি কোচ থাকলে এই সমস্যার অবশ্যই সমাধান হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। এটা নিয়ে আমি আসলে খুবই লজ্জিত। আমি সারা জীবনই হয়তো নিজে চাইছি যে বাংলাদেশের জন্য কোচরা যেন আসে, কোচিং আরও প্লেয়াররা আসুক, যারা কোচিং করতে আসে তারা যেন একটা ভালো স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের পারিশ্রমিক আমি এরপরে কিন্তু কখনোই বলবো না যে কোনো ছেলেদের তোমরা কোচিংয়ে আসো। বঙ্গবন্ধু টি-20 কাপ ফাইনালের আগের দিনের কথা, দেশীয় কোচদের দুঃখ দুর্দশা সালাউদ্দিনের কণ্ঠে। প্রশ্ন আসতেই পারে, দেশি কোচদের ঠিকঠাক সুযোগ আর সম্মান কি দিচ্ছে বিসিবি? জাতীয় দলের ব্যাটিং কোচের পদেই আসা যাক। দক্ষিণ আফ্রিকান নেইল ম্যাকেঞ্জি ছেড়েছেন চাকুরি। নিয়োগপত্র পেয়েও পারিবারিক কারণে নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলান ওঠেননি ঢাকাগামী বিমানে। হন্যে হয়ে লিটন সৌম্যদের ব্যাটিং গুরু খুঁজছে বিসিবি। জানা গেছে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা সবার পছন্দ, তবে লম্বা সময় চুক্তিতে তার আবার অনাগ্রহ। একই সমস্যা সাবেক ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান পল নিক্সনের। নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের লোভনীয় অফার থাকায় লম্বা সময় দায়িত্ব নিতে চাইছে না কেউ। বিসিবির আশা লঙ্কানদের সাবেক ব্যাটিং কোচ জন লুইসকে উড়িয়ে আনার। প্রশ্ন এসেই যায়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চাহিদা আর করোনা যুগে কোয়ারেন্টিন ঝামেলা লোকাল কেউ কি সেরা অপশন হতে পারে না?
সাকিব তামিম মুমিনুলদের আস্থার জায়গা। মোহাম্মদ সালাউদ্দিনকে বলা হয় দেশের সেরা ট্যাকটিশিয়ান। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে সুনাম আছে সদ্য বঙ্গবন্ধু কাপ জেতা মিজানুর রহমান বাবুলেরও। ভাবার সময় কি এসেছে ক্রিকেট বোর্ডের? বাংলাদেশে একটা শ্যাডো কোচ থাকাটা খুব জরুরি, এই জন্য যে ধরুন কোচরা অনেক সময় বিদেশে যাচ্ছে, ওই সময় তারা আসতে পারছে না, তখন তো আমাদের ন্যাশনাল টিম প্র্যাকটিস বন্ধ হচ্ছে না, ছেলেরা ট্রেনিং করছে। যদি শ্যাডো একটা কোচিং প্যানেল থাকতো বাংলাদেশে, যে আপনি 3-4 জন শ্যাডো কোচ আছে লোকাল কোচরা, তারা কিন্তু এই জিনিসটা চালিয়ে নিয়ে যেতে পারতো। এখন ধরেন বিরাট কোহলিও কিন্তু সে একলা ট্রেনিং করে না, তারও একটা কোচ থাকে ট্রেনিং করার সময়। তো এখন আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ছেলেরা একলা ট্রেনিং করছে যখন আমাদের কোনো কোচ থাকছে না তাদের সাথে, হয়তো তারাই কোনো লোকাল কোচে ডেকে নিয়ে আসছে, তাকে হেল্প করার জন্য বোলিংয়ে আসছে, ব্যাটিংয়ে হেল্প করছে। তো এইভাবে ডেকে না এনে যদি একটা বোর্ডের অপারেশনের আন্ডারে একটা শ্যাডো গ্রুপ থাকে, তাহলে তারাও জানলো যে ন্যাশনাল টিমের যে হেড কোচ আছে, যারা বোলিং স্পেশালিস্ট বা ব্যাটিং স্পেশালিস্ট, তাদের কি প্ল্যান, সেই প্ল্যানটাই তারা চালিয়ে দিতে পারবো। ধরেন তাদেরকে ট্যুর করারও দরকার নাই, কিছুই দরকার নাই, তারা এখানে শ্যাডো কোচ হিসেবেই থাকবে ন্যাশনাল টিমের, এবং তাদের জন্য একটা এক্সপোজার হবে, এক্সপিরিয়েন্স হবে, এবং আমার মনে হয় ন্যাশনাল টিমকে তারা দারুণভাবে সার্ভিস দিতে পারবে। মেসির জয়ের রাতে হেরে গেল রোনালদো। ভায়াদোলিদের ঘরের মাঠ থেকে 3 গোলে জিতে এসেছে বার্সেলোনা। ওদিকে ইউভেন্টাস ফিওরেন্তিনার বিপক্ষে হেরে গেছে ঠিক একই ব্যবধানে। এই 2 ম্যাচের রিপোর্ট মারুশ প্রত্যয়ের কাছে। ভালো খারাপের মধ্য দিয়েই চলতি মৌসুমে বার্সেলোনা ছিল বড্ড অচেনা। তবে মঙ্গলবার রাতে যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো রোনাল্ড কুমেনের দল, আলাদা করে বলতে গেলে লিওনেল মেসি। তার রেকর্ডের দিনে অ্যাওয়ে ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছে 3-0 গোলে। কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে মেসি পেলেকে ছাড়িয়ে যাবেন সেটা অনেকটা অনুমেয়ই ছিল। মঙ্গলবার রাতে মেসি তা করেও ফেললেন। সান্তোসের হয়ে পেলে করেছিলেন 643 গোল, বার্সেলোনার হয়ে মেসির গোল 644। বার্সার জয়ের দিনে জিতেছে আতলেতিকো মাদ্রিদও। পয়েন্টস টেবিলের 3 নম্বরে থাকা রিয়াল সোসিয়েদাদকে তারা হারিয়েছে 2 গোলে। এই জয়ে শীর্ষস্থান পোক্ত করলো আতলেতিকো। অন্যদিকে দারুণ জয়ের পরেও 24 পয়েন্টস নিয়ে তালিকার 5-এ বার্সেলোনা। মেসির রেকর্ড আর বার্সেলোনা জয়ের দিনে ঘরের লিগে হেরেছে জুভেন্টাস। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জ্বলে উঠতে না পারলেই যেন থমকে যায় তুরিনের ক্লাবটি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে হয়েছে সেটাই। ফিওরেন্তিনার বিপক্ষে পিরলোর দল হেরেছে 3 গোলে। লিগ মৌসুমে প্রথম হারের সঙ্গে 9 বছর আগে উদ্বোধন হওয়া নিজেদের স্টেডিয়ামে সবচেয়ে বড় হারটাও দেখল জুভেন্টাস। এই হারে 13 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে জুভেন্টাস। সমান ম্যাচে 7 পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে এসি মিলান। তালিকার 2 এবং 3 নম্বর অবস্থানে আছে যথাক্রমে ইন্টার মিলান ও নেপোলি। বৃহস্পতিবার রাতে লা লিগ এবং সিরিয়া 2 লিগেই রয়েছে বড় দলের খেলা। ঘরের মাঠে বৃহস্পতিবার রাত 12:45 মিনিটে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান লিগে বুধবার রাত 11:30 মিনিটে আছে ইন্টার মিলানের ম্যাচ। অন্যদিকে রাত 1:45 এসি মিলানের প্রতিপক্ষ লাজিও। একই সময় নেপোলি খেলবে তোরিনোর বিপক্ষে। মারুশ প্রত্যয়, অলরাউন্ডার। কাতার থেকে ফেরার পর আমাদের সহকর্মী সাইফুল রূপক এনেছেন বহু খবর। আজ তিনি জানাবেন আল জানুব বা যা আগে আল ওয়াকরা নামে পরিচিত ছিল সেই স্টেডিয়ামটির আদ্যপান্ত। দূরত্ব যতই কমছে মুগ্ধতা ততই বাড়ছে। মনে প্রশ্ন জাগছে, কোন নকশায় তৈরি হলো স্টেডিয়ামটা? আল ওয়াকরা শহরে আল জানুব স্টেডিয়াম নজর টানছে সবার। পার্সিয়ান সাগর পারে কাতার। একটা সময় নৌকায় মাছ ধরাই ছিল তাদের প্রধান পেশা। পাল তোলা ধৌ নৌকা ছিল কাতারিয়ানদের সবচেয়ে পছন্দ। ঠিক সেই ডিজাইনেই জলজল করছে বিশ্বকাপের ভেন্যু আল জানুব। স্টেডিয়ামের সিটে বসে নৌকায় চড়ার অনুভূতি মিলবে দর্শকদের। 40,000 আসন সংখ্যা। বিশ্বকাপে গড়াবে 6টা গ্রুপ ম্যাচ, একটা রাউন্ড অফ 16। মধ্যপ্রাচ্যের তাপমাত্রা নিয়ে দুশ্চিন্তা নাই ফুটবলার আর দর্শকদের। খেলা চলাকালীন মাঠের তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস আর গ্যালারিতে 18। ফুটবলে বুঁদ হয়ে রবে গোটা শহর। 8 স্টেডিয়ামে 2022 বিশ্বকাপ। আমির কাপের ফাইনাল দিয়ে 2019-এ উদ্বোধন হয় দৃষ্টিনন্দন এই মাঠ। শুধু নান্দনিক এই স্টেডিয়ামই নয়, গোটা ওয়াকরা শহর স্টেডিয়ামের চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। স্টেডিয়ামের সামনে বোর্ডে দেয়া আছে
ভক্তরা কোন দিক দিয়ে ঢুকবে, কীরকম ব্যবস্থা থাকবে, পাশাপাশি পুরো কমপ্লেক্স, এটাকে বলা হয় ওয়াকড়ার স্পোর্টস কমপ্লেক্স, আশেপাশে কি কি থাকবে, ক্যাফে, রেস্টুরেন্ট, তারপর হর্স রাইডিং ট্র্যাক, জগিং, ফ্যান জোন থাকবে, সেটা বলা যায় বিশ্বকাপের সময় নানা দেশের ভক্তরা আসবে, ফ্যান জোন অনেক জায়গা আছে চারপাশে, ফ্যান জোনটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও অনেক ব্যবস্থা থাকবে, রিক্রিয়েশন, ফুটবল ফিল্ড, অনেকগুলো প্র্যাকটিস গ্রাউন্ড আছে এখানে। তার চেয়ে বড় কথা, এত সুন্দর একটা স্টেডিয়াম বিশ্বকাপের পরে কি হবে এমন প্রশ্ন অনেকেরই আছে। মাল্টিপারপাস কাজে ব্যবহার হবে, মানে নানা খেলা অনুষ্ঠিত হবে এখানে বিশ্বকাপের পরে। তো যারা দর্শকরা আসবে নিশ্চয়ই অনেক দারুণ একটা সময় কাটাবে বিশ্বকাপের সময়। কাতার দোহা থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার। বিবিএস কেবলস প্রেজেন্স 5/15 আজ এতটুকুই। শনি থেকে বৃহস্পতি আমাদের খেলার বুলেটিন দেখতে এবং খেলাধুলার রোজকার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, আর ভিজিট করুন www.allrounderbd.com এই ঠিকানায়। অলরাউন্ডারের সাথে থাকুন, অলরাউন্ডার হয়ে উঠুন।